এই প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ না আমরা পাই ততক্ষণ পর্যন্ত এই নাটককে আমরা নাটক বলবো বলবো বলবো। শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও মেয়ে তিনজনেই খুন হয়েছেন ছাদে। মা ও মেয়ের লাশ টেনে হিচড়ে সিঁড়ির মুখে ফেলে দেয় মুগ্ধ ও সিদ্ধার্থ। আদালতে তাদের দেওয়া জবানবন্দিতে নিজেদের কৃতকর্মের কথা নাকি স্বীকার করেছেন রংপুরের সপরিবার শিক্ষক হত্যার দুই কাণ্ডারি। এমনটাই দাবি পুলিশের। কোনো পেশাদার অপরাধী ছাড়া একজন মাছ বিক্রেতা, একজন সোনার দোকানের কর্মচারীর পক্ষে কি চারটি খুন করা সম্ভব? প্রভাবশালীদের আড়াল করতেই কি খুনের নাটক সাজালো পুলিশ? রংপুরে শিক্ষক খুনের আড়ালে কি জঙ্গি যোগ নাকি চাঁদাবাজি? সংখ্যালঘু হিন্দুদের শিক্ষা দিতেই কি জামাত নিয়ন্ত্রিত রংপুরের সপরিবারে হিন্দু শিক্ষককে নৃশংসভাবে খুন? এইসব প্রশ্নের মাঝে অপরাধীদের দেওয়া জবানবন্দি থেকে নতুন তথ্য উঠে এলো। সোশ্যাল মিডিয়া থেকে ব্লগার, দেশের সাধারণ মানুষ থেকে স্থানীয় বাসিন্দা, রংপুরের ঘটনা নিয়ে মনে খটকা প্রচুর। তাদের মনে হচ্ছে গোটা ঘটনাটাই নাটকীয়, মানে সাজানো ঘটনা। শনিবার যখন গণপতি চক্রবর্তীর বাড়ি থেকে চারটি লাশ উদ্ধার হয়, তখন গোটা বাড়ি ছিল ঘোর অন্ধকারে ঢাকা। পরে ইলেকট্রিশিয়ান ডাকে পুলিশ। যদি পরিকল্পিত খুন না হয়ে থাকে তাহলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলো কে? আমাদের প্রশ্ন যে দুইজন হত্যা করলো, সাথে সাথে আসলো, তাহলে কারেন্টের পোলের কারেন্টকে লাইন কাটলো, এই লোকটি কে? আমাদের প্রশ্ন যে ওখানে যে সিসিটিভি ক্যামেরা ছিল সেই সিসিটিভি ক্যামেরা কে বন্ধ করলো? বিদ্যুৎ সংযোগটা কেন তারা আগে থেকে বিচ্ছিন্ন করে রাখবেন যদি তারা সুনির্দিষ্টভাবে খুনের উদ্দেশ্যেই ওই বাড়িতে ঢুকে না থাকেন? কিন্তু পুলিশ যে বয়ান হাজির করছে তাতে মনে হচ্ছে যে এক রকমের বাধাগ্রস্ত হয়েই তারা হঠাৎ করে খুন করে বসেছেন এবং একে একে চারজনকে খুন করেছেন সুস্থ সবল ব্যক্তি। প্রশ্নটা একেবারে সঠিক। সেদিন রাতে যে ইলেকট্রিশিয়ান গণপতি চক্রবর্তীর বাড়ির বৈদ্যুতিক তার জুড়েছেন, তিনি কি বলছেন শুনে নিন। আমি 2008 সাল থেকে কাজ করি। কাজের বয়সে মানে আমার জানা মতে যে এটা এমনিতেই সাধারণত হয় না। বড় ধরনের শর্ট সার্কিট হলে এরকম খুলে যায়, আর না হলে মনে করেন যে কেউ খুলে দেওয়া। ইলেকট্রিশিয়ান নিজেই হতভম্ব। পুলিশের বিবৃতি অনুযায়ী বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার জুমার নামাজের আগে পর্যন্ত গণপতি চক্রবর্তীর বাড়িতেই ছিলেন সিদ্ধার্থ ও তার সহযোগী। এদিকে সিদ্ধার্থের বাবার দাবি সেই সময় নিজের বাড়িতেই ছিলেন সিদ্ধার্থ। ইয়াবা সেবনের পরে সকাল হয়ে যায়, জুমার দিন ছিল, তারা অপেক্ষা করতে থাকে বাইরের লোকজন যেন কমে যায়। যখন জুমার নামাজের সময় হয় তখন তারা মুসল্লিরা নামাজে ব্যস্ত ছিল, রাস্তাঘাট ফাঁকা ছিল। দুইজন বাসার থেকে বের হয়ে সীমান্ত ওর বন্ধু ওর সঙ্গে থাকে, হয়তো দেখা যায় মাসে বা 6 মাস পরে বা 2 মাস পরে ওর সঙ্গে থাকে। 12টার পরে সে বের হয়ে গেছিল। 12টার পরে, হ্যাঁ, সকালে উঠে আসে, ওর বাসায় থাকে। ওই খেলতে চাইছিল যে আমি সকালবেলা একটু ভোরের দিকে খেলতে যাবো। এই আমরা এইটুকুই, ওই 11টার দিকে 11:30 থেকে ফিরছে। বারবার পুলিশি তদন্তে ফাঁক নজরে পড়ছে। গণপতি বাবুর গোঙানির আওয়াজ শুনে ছাদে উঠে আসেন নাকি প্রীতিলতা? এরপর মেয়ে আগামী, পরিচয় ফাঁসের ভয় তাদের একে একে শেষ করে দেয় আততায়ীরা। মুগ্ধ সিদ্ধার্থ খুন করলো, ছাদের ওপর টিন টেনে লাশ ঢাকা দিল, প্রীতিলতা ও আগামী দেহ টেনে হিচড়ে সিঁড়ির ঘরে নিয়ে গেল। তবুও কিচ্ছুটি টের পেলেন না প্রতিবেশীরা। গণপতি চক্রবর্তীর বাড়ির লাগোয়া বাড়িতে যারা থাকেন সেই প্রতিবেশীরাও বলছেন তারা কোনো চিৎকার ধস্তাধস্তি কিছুর আওয়াজ পান নাই, অথচ ছাদে যখন গণপতিকে খুন করা হচ্ছে তখন নাকি প্রীতিলতা সেই আওয়াজ পেয়ে ছাদে উঠতে গেছেন, আর তখন ওই দুই তরুণ তাকেও মেরে ফেলেছেন। মানে ওই দুই তরুণের গায়ে কি পরিমাণ শক্তি ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। খুনিরা ওই বাড়িতেই খেলেন, সময় কাটালেন, যাওয়ার সময় খেজুরের বিচি ফেলে গেলেন যাতে ডিএনএ টেস্ট সহজ হয়। শুধু তাই নয়,
স্বর্ণ কর্মচারী সিদ্ধার্থ ক্রাইম সিনে নাকি দাঁড়িয়েই আগুনে পুড়িয়ে গয়না পরখ করে দেখেছেন, যাতে পুলিশ সহজেই তাদের কাছে পৌঁছতে পারে। কি মনে হচ্ছে আপনাদের? তাদের ডাইনিং টেবিলে বসে তারা খেজুর খায়, সেখানে একটা বইমে খেজুর ছিল এবং একটা চুড়ি সে আগুন দিয়ে পরীক্ষা করে। আমরা যখন কালকে আলামতটা পেলাম যে একটা চুড়িকে স্বর্ণের চুড়ি কিনা পরীক্ষা করার জন্য আগুন দিয়ে টেস্ট করা হয়েছিল, তখন আমরা অনুমান করেছিলাম স্বর্ণের কাজে অভিজ্ঞ হয়তো কেউ থাকতে পারে। তাদের মধ্যে একজন ছিল স্বর্ণকার, সে নাকি সোনা পুড়িয়ে পরীক্ষা করেছে সেখানে, মানে যেখানে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে সেখানে বসে সোনা সে পরীক্ষা করেছে। এটি কি মানে কোনো বিশ্বাসযোগ্য কথা হতে পারে? মানে তার যদি উদ্দেশ্য থাকে যে সেখানকার মালামাল লুটপাট করা, সে তো সবকিছু নিয়ে চলে যাবে, সে কেন সোনা ওখানে আসল নাকি নকল সেটি পরীক্ষা করতে বসবে? তারপর তারা এত কিছু তারা করেছে, সেখানে ফ্রিজ খুলে তারা বয়াম বের করে সেখান থেকে খেজুর খেয়েছে, খেজুরের বিচি নাকি টেবিলের উপর রেখে চলে গিয়েছে। আবার অন্যদিকে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে বলে তার মোবাইল ফোন ডিটারজেন্ট গুলিয়ে পানির ভেতরে তারা চুপিয়ে রেখে গিয়েছে। অপরাধী খেজুরের বিচি, পোড়া দাগ লাগা গয়না ফেলে রেখে যাচ্ছে ক্রাইম সিনে, সেই আবার ফোন ডিটারজেন্টে ভেজাচ্ছে যাতে আঙুলের দাগ উঠে যায়। দাবিগুলি পরস্পর বিরোধী নয় কি? সদ্য চাকরি জীবন থেকে অবসর নিয়েছিলেন গণপতি, পেল্লাই একটা বাড়িও বানাচ্ছিলেন, এলাকায় চাঁদাবাজদের খপ্পরে নাকি পড়েছিলেন তিনি। পুলিশ এই সংক্রান্ত একটি বাক্যও খরচ করেনি। আমাকে উনি বাড়ি করার সময় ওনার বাড়িতে নিয়ে অনেকটাই প্রবলেমের কথা বলছিল, যে আমার কাছে টাকা পয়সা মুক্ত এটা সেটা। আমি যে কারা চাই বলেন আপনি, সেটা তাদের নাম দুই একজনের নাম বলেন। এসে তো আমি ঘরের ভিতরে যেটা দেখলাম, এটা বিভৎস একটা দৃশ্য। এটা মানে আপনি যদি যায় দেখেন, মানে কি যে একটা অবস্থা। এটা একটা সিমটমটা ডাকাইতে, কিন্তু ডাকায় লুট করবে, আপনার 4টা মানুষকে তো মেরে ফেলাবে না। কেবল মাদকের কারণে খুন? পুলিশের এই দাবি কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাচ্ছে না। দুইজনকে ধরেছে, দুইটাই হিন্দু। এখন এখানে কিন্তু পুলিশ এবং বাংলাদেশ সরকার ব্যাপক একটা চাল চলেছে। চালটা হচ্ছে যে কোনোভাবেই যেন মানে এটা সরকারের বিরুদ্ধে, বা যে জেএমবি বা জঙ্গিবাদ যে সরকারের মানে আশ্রয়ে যে আসলে চাঙ্গা দিয়ে উঠছে, এবং এটা যে কি প্রতিক্রিয়া রাখছে সেটা যেন কোনোভাবে বুঝতে না পারে। তো এখন জেএমবি এই ধরনের কাজগুলো করার মূল কারণটা সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে সংখ্যালঘু সম্প্রদায়কে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়া। এখন আপনি এই ঘটনাটা চিন্তা করে দেখেন যে পুরো এলাকাতে আতঙ্ক, তাই না? আরেক ব্যক্তি কি বলছেন শুনুন। দুইজন ইয়াবাখোর যদি ইয়াবার নেশার মধ্যে এই চারজনকে খুন করা কিন্তু চারটিখানে কথা নয়, এটা সম্পূর্ণভাবে ঠান্ডা মস্তিষ্কে এই খুনগুলো করা সম্ভব। নেশার মাথায় যদি একজনকে খুন করা হয়, এরপরে আরো 3জন, তার মধ্যে সবাই কিন্তু প্রাপ্তবয়স্কা, একমাত্র ছেলে আয়ুষ চক্রবর্তী ছাড়া। তাদেরকে খুন করা কিন্তু এত সোজা নয়। আমি ঘটনার উল্টো দিকে দেখছি, মুগ্ধ দাস, সিদ্ধার্থ দাস খুন করে থাকতে পারে, খুনি হতে পারে, কিন্তু এখানে তৃতীয় পক্ষ জড়িত। যে তৃতীয় পক্ষের নাম এখনো পর্যন্ত আসছে না। হয়তো সেই তৃতীয় পক্ষটা এমন শক্তিশালী কেউ, যাকে আড়াল করার জন্য দুইজন ইয়াবাখোরকে এই মামলার আসামি করা হচ্ছে কিংবা করার প্রচেষ্টা চলছে। নৃশংস এই খুনের পেছনে জঙ্গি যোগের সম্ভাবনা উঠে আসছে। বাংলাদেশের সাধারণ মানুষ যা অনুমান করতে পারছেন, রংপুর পুলিশের কাছে তা ধরাছোঁয়ার বাইরে। ভাবুন তাহলে পুলিশ কি তদন্ত করছে। অপরাধীরা যা যা বলেছেন, পুলিশ যেন তা ধ্রুব সত্য মেনে নিয়েই এগিয়ে চলেছে। বেশি তদন্তের প্রয়োজন নেই। আপাতত হিন্দু খুনের ফাইলটি বন্ধ করার তারা, না হলে কেঁচো খুঁড়তে কেউটে যদি বেরিয়ে পড়ে। কিছু সাজানো কথা বলে চলেছে পুলিশ, আর চোখে কুমিরের কান্না। ছোট ছেলেটা যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই, সেই প্রিয়মকে তারা গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে। আচ্ছা, যে ছেলে দুটি ফাঁসলো তারা দিনে দুপুরে ওই বাড়ি থেকে বেরোলো কিভাবে? লকপকে চেহারার ছেলে দুটি 4টি খুন করলো কিভাবে? খুন করে বাড়িতে এসে দিব্যি ঘুমিয়ে থাকলো। তারা কি সুপারি কিলার? না, সেই রেকর্ডও তো নেই। হাজারো প্রশ্ন। সেদিন ঠিক কি ঘটেছিল তার একমাত্র সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে অভিশপ্ত বাড়িটি। সঠিক তথ্য পেতে সঠিক তদন্তের প্রয়োজন।
বাংলাদেশের হিন্দু মুসলিম নির্বিশেষে একই দাবি তারা করছেন। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।